YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা, মেরি ক্রিসমাস। জানি ক্রিসমাসের সন্ধে সকলে ব্যস্ত আছেন বড়দিন পালন করতে, তবুও আমাদের যা ডিউটি তা আমাদের করতেই হবে। প্রত্যেক দিন সকাল 9টা, রাত 8টায় এবং মাঝে মাঝে বিকেল 5টায় অনুষ্ঠান আনতেই হবে। সেই দায়বদ্ধতা থেকেই আজকের অনুষ্ঠান আনা। আজকের অনুষ্ঠানটি এটা আমাদের মৌলিক অনুষ্ঠান নয়, আমাদেরই একজন দর্শক যিনি সাহিত্য পত্রিকা সম্পাদন করেন একটি, নবাবী নামে, জ্যোতিপ্রকাশ সাহা, তিনি এই প্রতিবেদনটি আমাদের পাঠিয়েছেন। তাকে আমরাই অনুরোধ করেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আমাদেরকে অবহিত করুন, কারণ তিনি বাংলাদেশ নিয়ে বেশ খোঁজ খবর রাখছেন। সেখান থেকে তিনি প্রতিবেদনটি তৈরি করেছেন। সেই প্রতিবেদনটাই আপনাদেরকে আমরা আজ তুলে দেব। দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এবং কেন সেটা জানতে হলে আমাদের কিন্তু একটু পুরনো ইতিহাস জানতেই হবে। এই প্রসঙ্গে বলে রাখি, জ্যোতিপ্রকাশ বাবু যা বলেছেন তার মাঝখানে আমার একটু বলার দরকার। যে কোনো বর্তমান ঘটনাকে জানতে হলে তার অতীতটা জেনে নেওয়া ভীষণ জরুরি, কারণ অতীত না জানা না থাকলে আপনি বর্তমানকে অনুধাবন করতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই জ্যোতিপ্রকাশ বাবু বলছেন 1947 সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষেরা যে যে জায়গায় বেশি সেই অঞ্চলগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতের পশ্চিম দিকে যে পাকিস্তানটাকে আজ আমরা পশ্চিম পাকিস্তান বলি, সেটা কিন্তু ওই ধর্মের ভিত্তিতেই তৈরি হয়েছিল। সেখানে মুসলমানদের জনসংখ্যা বেশি থাকার কারণে সেই অঞ্চলটা পাকিস্তান হয়েছিল। এই পাকিস্তান করতে গিয়ে পাঞ্জাবের বেশ কিছু অংশ যেখানে মুসলমানদের বসবাস বেশি ছিল, সেই অংশটাও কিন্তু পাকিস্তানের মধ্যে চলে যায়। খুব সংক্ষেপে বলি, মুসলমানেরা ভারতের বিভিন্ন জায়গায় মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। তার মধ্যে হায়দ্রাবাদ তৎকালীন সময় নিজাম আর কি, যার শাসক ছিল, সেই হায়দ্রাবাদ পাকিস্তান দাবি করে বসেছিল। কিন্তু ভারতের স্বাধীনতার সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল ভারতের মাঝখান থেকে কোনো অংশকে পাকিস্তানের অংশ হিসেবে মেনে নিতে চাননি। এছাড়াও তার যুক্তি ছিল, মুসলমান শাসক হলেও তৎকালীন হায়দ্রাবাদে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। বিপরীত দিকে কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু, রাজা হরি সিং, কিন্তু সেখানে অধিকাংশ মানুষই ছিলেন মুসলমান, হিন্দু ছিলেন ওখানে সংখ্যালঘু। পাকিস্তান এই সময় হায়দ্রাবাদের দাবি ছেড়ে কাশ্মীরের দাবিকে আঁকড়ে ধরল। তাদের বক্তব্য ছিল, যেহেতু এখানে মানে কাশ্মীরে মুসলমান বেশি পরিমাণে আছেন, অতএব ওই অঞ্চলটুকু পাকিস্তানের মধ্যে দিতে হবে। কাশ্মীরের রাজা হরি সিং তাতে রাজি হলেন না, নিজেরা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চাইলেন। সে সময় ইংরেজদের চুক্তির মধ্যে এ কথাও বলা ছিল যে কোনো অঙ্গরাজ্য যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে না গিয়ে নিজেরা স্বাধীন থাকতে চায় তাহলে তা পারবে। কাশ্মীর স্বাধীন থাকতে চাওয়ার ফলে পাকিস্তান সেখানে সেনা পাঠিয়ে কাশ্মীর দখল করতে এগিয়ে এলো। কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং ওই সময় পাকিস্তানের আক্রমণে খানিকটা বাধ্য হয়েই ভারতের সঙ্গে তার রাজ্যের অন্তর্ভুক্তি চুক্তি করিয়ে ফেলেন। এই চুক্তির পর কাশ্মীর এখন ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা পাকিস্তানকে দেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দেয় ভারত। তারপর সেই ইতিহাস তো আজও চলছে, আপনারা সবাই জানেন তারপরের ইতিহাস। এরপর আসি অখণ্ড ভারতের পূর্ব দিকে বাংলা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে মুসলমান জনগণের বসবাস ছিল। সেখানে মানে সেই সময় অখণ্ড বাংলাতে হিন্দুদের সংখ্যা ছিল 33%, আর মুসলমানদের সংখ্যা ছিল 67%। সেই হিসেবে কলকাতা সহ গোটা বাংলাটাই পাকিস্তানের মধ্যে যাওয়ার কথা, কিন্তু তৎকালীন কংগ্রেস নেতারা এর বিরোধিতা করেন। তারপর পাকিস্তানের দাবিতে সারা কলকাতা জুড়ে দাঙ্গা লেগে যায়।
ওদিকে নোয়াখালীতেও দাঙ্গা লেগে গেল। ফলে কংগ্রেসকে নতুন করে ভাবতে হলো। এই সময় নানান কথাবার্তার মাধ্যমে বাংলাকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তানে ভাগ করা হলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরো কয়েকজন কলকাতাকে পূর্ব পাকিস্তানে কিছুতেই দিতে রাজি হলেন না। ফলে কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যেই থেকে গেল। কিন্তু এই ভাগাভাগিতে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। ভারতের মানে কোনো অংশে যেন ভারতের কোনো একটা অংশ যেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, তার জন্য সীমানা বিন্যাস করা হলো। সেটাতে মুর্শিদাবাদের মুসলমান প্রধান অঞ্চল সেটা থেকে গেল ভারতবর্ষে, আবার হিন্দু প্রধান অঞ্চল যশোর চলে গেল পূর্ব পাকিস্তানের ভেতরে। যাক, দাঙ্গা হানাহানি সবকিছু শেষ করেও শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান সৃষ্টি হলো। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে আয়তনে বড়, জনসংখ্যাতে বেশি। যখন পূর্ব পাকিস্তান সৃষ্টি হলো তখন পূর্ব পাকিস্তানের হিন্দু জনগণ ছিল প্রায় 28%। তারপর দেশ বিভাগের ফলে বহু হিন্দু পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে। ফলে ওখানকার হিন্দু জনসংখ্যা এক ধাক্কাতেই অনেকটা কমে যায়। শেষ পর্যন্ত হিন্দুদের সংখ্যা 11% আশেপাশে গিয়ে দাঁড়ায়। পরে ওটা কমে গিয়ে আরো কমে যায়, 8% দাঁড়ায়। ওরা নিজেদের ভিটে মাটি ছেড়ে পশ্চিমবঙ্গে আসতে চাননি। যে 8% রয়ে গিয়েছিলেন বাংলাদেশে, তারা পশ্চিমবঙ্গে আসতে চাননি তাদের জমি জমা বাড়ি ঘর করছে। ভারতবর্ষকে মাঝখানে রেখে দুপ্রান্তে দুটো ভূখণ্ড পাকিস্তান হিসাবে 1947 সালে আত্মপ্রকাশ করলো। সেই সময়ে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে মোটামুটি দাবিয়ে রেখেছিল। পূর্ব পাকিস্তানের মানুষেরা গরিব মানুষ, তাদের জীবিকা ছিল মূলত চাষবাস ইত্যাদি, মাছ ধরা। ওখানে খুব একটা কলকারখানা ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তানের ব্যাপারে কিন্তু অনেকটাই সমৃদ্ধ ছিল। পাকিস্তানের জনক জিন্না সাহেব নিজে পশ্চিম পাকিস্তানে বসবাস করতেন। এবার নতুন রাষ্ট্র তো হলো, কিন্তু রাষ্ট্রের ভাষা কি হবে? পশ্চিম পাকিস্তানের নেতারা বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, যেহেতু পশ্চিম পাকিস্তানেরা উর্দু ভাষী। এখানেই একটা গন্ডগোল বাঁধল। পূর্ব পাকিস্তানের মানুষেরা মূলত বাঙালি, তারা এটা মেনে নিতে চাইলেন না। পাকিস্তান স্বাধীনতা পাওয়ার 5 বছরের মধ্যেই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা সংখ্যাগরিষ্ঠ, অতএব এই ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে, এই দাবিতে শুরু হলো আন্দোলন। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে। কারণ সেই সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে জনবিন্যাস ছিল মোটামুটি এইরকম যে মোট নাগরিকের প্রায় 54% ছিল তখন বাঙালি, পূর্ব পাকিস্তান মিলে। কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতারা এটা কিছুতেই মেনে নিতে পারলেন না। ফলে ভাষা আন্দোলন হলো, গুলি চলল। ঢাকার রাস্তায় 5 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। এই ভাষা আন্দোলনে কিন্তু বাংলাদেশ গঠন করবার প্রথম পদক্ষেপ বলে মনে করছেন রাজনীতিবিদেরা। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়েছিল। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে 300 আসনের মধ্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ তারা 167টা আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়েছিল। ফলে সমস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী, পূর্ব পশ্চিম দুটো মিলিয়ে এই সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার হয়ে উঠলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু ভুট্টো সহ অন্যান্য পশ্চিম পাকিস্তানের নেতারা তা হতে দিলেন না। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে দিতে রাজি নয় পশ্চিমের লোকেরা। তাই তিনি পূর্ব পাকিস্তানের মধ্যে বসেই স্বাধীন বাংলাদেশ করতে চাইলেন। তার সেই ঐতিহাসিক ভাষণ সেই সময়ে বহু লোক শুনেছেন। এখনো যদি ইউটিউব দেখেন, ভালো করে ঘাটলে তার ভাষণ শোনা যায়। তারপর পশ্চিম পাকিস্তানের নেতারা চালাকি করে তাকে পশ্চিম পাকিস্তানে আলোচনার জন্য ডেকে পাঠালো। চালাকি করে কেন বলছি? কারণ তারা পশ্চিম পাকিস্তানে মুজিবুরকে ডেকে বন্দি করে নিল। কিন্তু ততদিনে বাংলাদেশ বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গঠনে সচেষ্ট হয়েছিলেন। শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন।
বঙ্গবন্ধু তখন পশ্চিম পাকিস্তানের জেলে বন্দী। কিন্তু তবুও বাংলার ওই দামাল ছেলেরা মুক্তিযুদ্ধটাকে চালিয়ে গেল পুরোপুরি। প্রথম প্রথম দিকে ভারত এই মুক্তিযোদ্ধাদের পরোক্ষে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করত। ভারতবর্ষে মুজিবনগরে একটা অস্থায়ী বেতার কেন্দ্র থেকে স্বাধীন বাংলাদেশে প্রচার চালাতেন এই মুক্তিযোদ্ধারা। তবে একটা সত্য কথা বলতেই হবে, এই সময়ে বাংলাদেশে অন্তত ৬০-৬৫% মানুষ তারা কিন্তু পাকিস্তান থেকে আলাদা হতে চাননি। অপ্রিয় হলেও এই কথাটা সত্যি। যে কারণে তারা ধর্মের জন্য পাকিস্তান চেয়েছিল, মুক্তিযুদ্ধের কারণে ইসলাম বিপন্ন হতে পারে এ কথা ভেবেই তারা তখন বিরোধিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদের। এরা পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানিয়ে দিত, ধরিয়ে দিত, কখনো কখনো নিজেরাই মুক্তিযোদ্ধাদের হত্যা করত। এদের সেই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা রাজাকার বলতেন। সেই সময় প্রায় ৯০ লাখ মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ভারতবর্ষের উপরে অতিরিক্ত জনসংখ্যার চাপ নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছিলেন। কিন্তু সেই সময়ের কোনো পশ্চিমের দেশ ভারতের সেই কথায় কর্ণপাতও করেনি। তখন ইন্দিরা গান্ধী রাশিয়ার প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন গর্বাচভ, তার সঙ্গে একটা ২৫ বছরের সামরিক চুক্তি করে বসে। বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলো ভারত। ওই যে আগে বললাম, বাংলাদেশের সেই সময়ে ৬০-৬৫% মানুষ মনে করেছিল যে ভারতবর্ষ পূর্ব পাকিস্তানকে দখল করে নেবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে ভারতীয় সৈন্যরা নিজেদের ব্যারাকে ফিরে এসেছিল, বাংলাদেশকে দখল করেনি। তারপর আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। বঙ্গবন্ধু দেশে ফিরে তিনি নতুন রাষ্ট্র বাংলাদেশের যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান তিনি সংবিধানে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে উল্লেখ করেছিলেন। কিন্তু ধর্মান্ধ মানুষেরা, যারা পাকিস্তান থেকে কোনোদিন আলাদা হতেই চায়নি, যাদের সেই সময় মুক্তিযোদ্ধারা রাজাকার বলতো, তারা মনে মনে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ ছিল। একটা ইসলামিক দেশ কি করে ধর্মনিরপেক্ষ দেশ হতে পারে, এটা তখন তাদের মাথায় ঘুরছিল। কিন্তু তখন বঙ্গবন্ধুর প্রবল জনপ্রিয়তায় তারা নিশ্চুপ হয়ে বসেছিল। বঙ্গবন্ধু প্রথমে প্রধানমন্ত্রী হয়ে এই সমস্ত রাজাকারদের গণ ক্ষমা করে দিলেন, কিন্তু এরা ভেতরে ভেতরে চক্রান্তটা চালিয়েই যাচ্ছিল। বঙ্গবন্ধুর দলের সেই সময় কিছু কিছু নেতা ছিলেন যারা সামনে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে চক্রান্ত করে গিয়েছিল। ফলে বাংলাদেশ স্বাধীনতার মাত্র ৪ বছরের মাথায় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, বেঁচে গেল ২ জন কন্যা। ১৫ই আগস্ট ১৯৭৫-এর এই দিনটা বাংলাদেশের ইতিহাসে একটা কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এখানে শেষ হয়নি। তারপর বাংলাদেশে আওয়ামী লীগের ৪ প্রধান নেতাকে জেলবন্দি করে জেলের মধ্যেই তখন ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর খন্দকার মুস্তাক আহমদকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। কিন্তু তিনিও বেশি দিন রাষ্ট্রপতি থাকতে পারেননি। অন্য একটি সামরিক অভ্যুত্থানে ১৯৮১ সালের ৩০শে মে তিনিও নিহত হলেন। তারপর তৎকালীন জেনারেল এরশাদ সংবিধান বাতিল করে সামরিক শাসন জারি করলেন এবং একটা লোক দেখানো নির্বাচন করে নিজেই রাষ্ট্রপতি হয়ে বসলেন। সেই সময় উনি সংবিধানের মধ্যে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। ১৯৯০ সালে ৬ই ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি সমস্ত দলের নেতারা আন্দোলন করেন এবং এই আন্দোলনের চাপে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। তারপরে ইতিহাস বাংলাদেশের এক রক্তাক্ত ইতিহাস। বিএনপি কিছুদিনের বাংলাদেশ শাসন করলো। তার আমলেই শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে মারবার চক্রান্ত হয়েছিল বলে অভিযোগ। অল্পের জন্য তিনি বেঁচে যান। তারপর নির্বাচন হলে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় চলে আসে। আওয়ামী লীগ মোটামুটি ২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ শাসন করে, যদিও
এই বিএনপিকে তারা হারিয়ে 2000 নয় 1996 সালে একবার সরকারও গঠন করেছিল। হাসিনার শাসনকালে তিনি চেষ্টা করেছিলেন দরিদ্র দেশ থেকে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করার। এ ব্যাপারে তিনি ভারতের সাথে চুক্তি করেন। তিনি বাংলাদেশের অনেকটাই উন্নতি সাধন করতে পেরেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, গুরুতর অভিযোগ ছিল, সেটা হলো 2014 সাল থেকে 2019 সালে বিরোধী শূন্যভাবে ভোট করে তিনি সরকারে এসেছিলেন। বিরোধীরা হাসিনার বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে চায়নি। ফলে বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা 10 বছর সরকার চালিয়েছে। এই ইতিহাসটুকু আপনাদের বলতেই হলো, কারণ যারা পুরনো মানুষ তারা মোটামুটি এটা জানেন, কিন্তু যারা নতুন প্রজন্মের তারা এই ইতিহাসটুকু জানতেন না। তাই তাদের এই জানানোটার জন্য এই কথাগুলো বলতে হলো। এবার বলবো বর্তমান পটভূমিতে বাংলাদেশ কেমন আছে তা নিয়ে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের তখন আর বাংলাদেশের এখন। দেখুন, বাংলাদেশের তখন কেমন ছিল আপনাদেরকে বললাম, কিভাবে বাংলাদেশ তৈরি হলো, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের কথা বললাম। এবার আসি আজকের পটভূমিতে। যারা বাংলাদেশকে সেদিন বাংলাদেশ হতে দিতে চায়নি, যারা চেয়েছিলেন যে বাংলাদেশ পাকিস্তানের অংশ হিসেবেই থাকুক, সেই সমস্ত রাজাকারেরা যাদের ক্ষমতায় এসে বঙ্গবন্ধু গণ ক্ষমা করে দিয়েছিলেন, তাদেরই ছেলে নাতি পুতিরা পারিবারিক আবহাওয়াতে বঙ্গবন্ধুর বিরোধী হয়ে উঠেছে। অর্থাৎ তাদের পরিবারে বঙ্গবন্ধু বিরোধী, হাসিনা বিরোধী এবং বিএনপি বিরোধী, এইরকম বিভিন্ন বিরোধী আবহাওয়া তাদের মধ্যে ছিল। তাদের বাড়িতে আলোচনা হতো, তারা শুনতেন। এখান থেকে সেই রাজাকারদের পরিবারের ছেলে মেয়েরা ধীরে ধীরে এই বঙ্গবন্ধু বিরোধী হয়ে উঠেছে। বঙ্গবন্ধু বিরোধী মানেই কিন্তু আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী। শেখ হাসিনা বাংলাদেশের প্রভূত উন্নতি করেছেন, এর মধ্যে কোনো ভুল নেই। রাজনীতির কারণে তিনি মৌলবাদী শক্তির সঙ্গে হাতও মিলিয়েছিলেন। আল্লামা শফি সাহেবকে তিনি সম্বর্ধনা দিয়েছিলেন। এই সময় তিনি মৌলবাদীদের হাত কিন্তু মৌলবাদীদের যে শক্তি, সেটাকে কিন্তু তিনি শক্ত হাতে দমন করেননি। আমরা দেখেছি সেই সময় প্রচুর মৌলবাদী হুজুরেরা বিভিন্ন ওয়াজ মাহফিলে ভারত বিদ্বেষী কথা বলতেন। তিনি সেগুলোকে সমর্থন না করলেও তার প্রতিবাদটা করেননি। ফলে এই মৌলবাদী শক্তি ক্রমশ শক্তিশালী হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে সমস্ত উদার মনস্ক মানুষরা ছিলেন, তারা ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়েছেন। আজকের দিনে তাদের অনেকেই বিদেশে চলে গিয়েছেন, কেউ কেউ চুপচাপ বসেও গিয়েছেন। তারাও হাসিনার এই কর্মকাণ্ডকে, মৌলবাদীদের পরোক্ষে সমর্থন, এটা তারা সমর্থন করতে পারেননি। হাসিনার বিরুদ্ধে ভেতরে ভেতরে কিন্তু একটা মৌলবাদী চক্রান্ত চলছিল। ঠিক এই সময় হাসিনা একটা আইন এনে মুক্তিযোদ্ধাদের যারা ছেলে মেয়ে বা তার পরিবারের লোকের চাকরির জন্য একটা কোটা সৃষ্টি করতে চাইলেন। এতে ছাত্র সমাজ ক্ষোভে ফেটে পড়ল, তারা আন্দোলন শুরু করে দিল।
চাপে পড়ে হাসিনা সেই আইনটাকে সুপ্রিম কোর্টে রিভিউর জন্য পাঠিয়ে দিলেন। সুপ্রিম কোর্ট কোটা আইনটাকে বাতিল করে দিল। ছাত্রদের আন্দোলন কিন্তু এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। যে মৌলবাদী গোষ্ঠী হাসিনাকে সরাতে চেয়েছিল তারা এই ছাত্রদের পাশে জুটে গেল। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো। কোটা এই শব্দটা কোথায় যেন হারিয়ে গেল। এসে গেল এক নতুন স্লোগান, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আরজিকর কাণ্ডের পর এরই একটা কপি পেস্ট আন্দোলন আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি। আপনার মনে থাকবে নিশ্চয়ই, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যাক, যে কথা বলছিলাম সে কথাতেই ফিরি। এই যে আন্দোলন, এই সময় হঠাৎই সেনাবাহিনী হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিল আশ্চর্যজনকভাবে। তারা হাসিনাকে জানিয়ে দিল, আমরা এই আন্দোলনকে আর দমন করবার জন্য কোনো গোলাগুলি ছুটতে পারবো না, পরিষ্কার জানিয়ে দিল তারা। বাংলাদেশ পুলিশ তারাও যেন কেমন এই আন্দোলনে ভয় পেয়ে গুটিয়ে গেল। সেনাবাহিনী হাসিনাকে ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিল। হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু সে অনুমতি সেনাবাহিনীর প্রধান দিতে চাননি। ফলে বাধ্য হয়ে হাসিনা বিমানে চেপে ভারতবর্ষে এসে রাজনৈতিক আশ্রয় নিলেন। এরপর যে চিত্রটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি, যে ঘটনাটা ঘটেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে আসা ভিডিও, তার মধ্যে আমরা অনেক ছবি দেখেছি। কি দেখেছি? উন্মত্ত জনতা হাসিনার গণভবনে গিয়ে যে যা পারছে লুট করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। প্রশাসন বলে বাংলাদেশে তখন কিছুই নেই। কোনো পুলিশ বাহিনী বা সেনাবাহিনী কেউই তাদের বাধা দিচ্ছে না। সে এক অরাজক পরিস্থিতি। এরই মাঝে কিছু সুবিধেবাদী মানুষ হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে তাদের বাস্তুচ্যুত করে জমি জমা কেড়ে নেওয়ার চেষ্টা শুরু করে দিল। ততদিনে এই ছাত্ররা প্যারিস থেকে উড়িয়ে নিয়ে আসলো ইউনূস সাহেবকে, এসে মুখ্য উপদেষ্টা করে সরকারে বসিয়ে দিলেন। ইউনূস সাহেব শিক্ষিত মানুষ, তিনি রাজনীতিটা ততটা বোঝেন না, মার্জনা করবেন। ফলে দেশ শাসনের মতন একটা গুরু দায়িত্ব তিনি ঠিকঠাক করে পালন করতেই পারছেন না। কিছু অকালপক্ষ ছাত্র তারা সমন্বয় কমিটি করে দেশ শাসনের ভার নিজেদের হাতে নিজেরাই নিয়ে নিলেন। ইউনূস সাহেব এসে প্রথমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। এখনো দেশের ৬০% ওপর আওয়ামী লীগ সমর্থক কিন্তু আছে। বাংলাদেশে ৬০% আওয়ামী লীগের সমর্থক আছে, তারপরেও আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দিল। মানে কিরকম একটা অবস্থা দেখুন, একটা সংখ্যাগরিষ্ঠ দল তারা হয়ে গেল নিষিদ্ধ। কিন্তু তবু তারা কেমন যেন ভয় পেয়ে চুপ করে গেল। এই ৬০% হওয়া সত্ত্বেও শুরু হয়ে গেল আওয়ামী লীগ সমর্থকদের পেটানো। বেশ কিছু আওয়ামী লীগ সমর্থক মারাও গেলেন। দেশে আইন শৃঙ্খলা বলে এই মুহূর্তে আর কিছু নেই। এই সময়ে অতি উৎসাহী মৌলবাদী কিছু সমর্থক, কিছু ছাত্র দেশ জুড়ে বঙ্গবন্ধুর মূর্তি, বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি ভাঙতে শুরু করে দিল। ইসলামে নাকি কোনো ভাস্কর্য বা মূর্তি নিষিদ্ধ, তাই তারা কেউ কেউ কিছু মন্দিরও ভাঙলেন। ভারত থেকে একটা পাল্টা চাপ তৈরি করা হলো বাংলাদেশের ওপর। তাতে খানিকটা হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার যেটা হচ্ছিল তা খানিকটা কমলো, কিন্তু গ্রামের দিকে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বেশ কিছু অমুসলিম মানুষদের উপর অত্যাচার গেল বেড়ে। প্রশাসন এ ব্যাপারে তাদের কোনো রকম সাহায্য করতে এগিয়ে এলো না। ফলে মৌলবাদী ছাত্ররা বেপরোয়া হয়ে গিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করতে শুরু করলো। এদিকে জিনিসপত্রের দাম আগুন, হু হু করে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। কালোবাজারিরা এই সুযোগে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করে নিচ্ছে। প্রশাসনের তরফ থেকে মূল্য বৃদ্ধি কমানোর এখন পর্যন্ত কোনো চেষ্টা দেখা যায়নি। আদানি গ্রুপের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল ২৫ বছরের, তাতে আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর দেখা গেল বহু টাকা বাংলাদেশ আদানি গ্রুপকে দেয়নি, বকেয়া টাকা দেয়নি। ফলে আদানিও বিদ্যুৎ সরবরাহ করা অর্ধেক করে দিল, প্রায় বন্ধই করে দিয়েছে। এখন বাংলাদেশের যা পরিস্থিতি, ৫-৬ ঘন্টার বেশি বিদ্যুৎ সেখানে থাকছে না। বেশিরভাগ সময়ই এখানকার ওই জ্যোতিবাবুর আমলের মতন লোডশেডিংটা হচ্ছে। এক অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে।
আর এই রকম পরিস্থিতিতে গুজব এবং পাল্টা গুজব চলতেই থাকে। বাংলাদেশ থেকেও তাদের সোশ্যাল মিডিয়াতে নানা রকম হুমকি দেওয়া শুরু হয়ে গেল। তারা নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে, শিলিগুড়ি সহ চিকেন নেকের দখল করে নেবে, উত্তর পূর্বাঞ্চলকে ভারতের থেকে আলাদা করে দেবে, কলকাতাকে 4 ঘন্টার মধ্যে দখল করে নেবে। বাংলাদেশের হিন্দুরা শেষ পর্যন্ত ইসকনের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে ময়দানে প্রতিরোধ করে তুলবে। ইসকন আমেরিকার তৈরি একটি ছায়া ধর্মীয় সংগঠন। অনেকে বলেন ইসকনের মাধ্যমে আমেরিকা প্রতিটা দেশে খবরাখবর নাকি পেয়ে থাকে। সত্যি মিথ্যে জানি না, এটা গুজব, বাজার চলতি কথা। ওদিকে আওয়ামী লীগও কিন্তু প্রাথমিক জড়তা কাটিয়ে নিজেরা কিন্তু সংগঠিত হয়ে মাঠে নেমে পড়েছে। এসব খবর আমরা বাংলাদেশ থেকে আসা ভিডিও মারফত সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি। যদিও এই ভিডিও কতটা সত্যি কতটা মিথ্যে তা আমরা বলতে পারবো না, জানিও না। যা দেখছি, আপনারা যা দেখছেন আমরাও তাই দেখছি, সে তার ভিত্তিতে বলছি। বাংলাদেশের শাসকরা বলছে বাংলাদেশে এখন নাকি কোনো আর অশান্তি নেই, যা প্রচার হচ্ছে সেটা নাকি ভারতবর্ষই মিথ্যে প্রচার করছে। সত্যি মিথ্যে কতটা আমাদের পক্ষে এইখানে থেকে বলা সম্ভব নয়, অসম্ভব একেবারে। তবে একটা কমন সেন্স, সাধারণ কমন সেন্স মানে একটা প্রয়োগ করলে একটা কথা বলা যায় যে বাংলাদেশের হিন্দুদের জন্য এদেশের হিন্দুবাদী নেতারা কতটা কাতর তাদের আচরণেই কিন্তু বুঝতে পারছি আমরা। বাংলাদেশের হিন্দুদের প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল। দুর্গাপুজোর সময় মূর্তি ভাঙা, মূর্তির কোলে কোরআন রেখে দিয়ে দাঙ্গা বানানোর চেষ্টা, এসব আমরা খবরে দেখেছি। কিন্তু এদেশে হিন্দুত্ববাদী নেতাদের কোনো বিবৃতি আমরা পাইনি। আজ বাংলাদেশের এই ডামাডোলে ফায়দা তোলার জন্য আমাদের দেশের মানে ভারতবর্ষের হিন্দুত্ববাদী নেতারা খুব বেশি করে হিন্দু দরদি হয়ে উঠেছেন। আমাদের রাজ্যে শুভেন্দু বিরোধী দলনেতা, তিনি প্রথমে পেট্রাপোল সীমান্তে গিয়ে কি করলেন আমরা জানি না। তারপর রানী রাসমণি ঘাটে কিছু সাধু জোগাড় করে এখানে সাম্প্রদায়িক বিষ ছড়াতে শুরু করলেন। আমরা জানি নিউটনের 3rd লর কথা, নিউটনের যে গতিসূত্র তার 3য় সূত্রের কথা আমরা জানি। প্রতিটি ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া আছে। আজকে ভারতবর্ষের হিন্দুত্ববাদী লোকেরা এদেশের সাম্প্রদায়িক বিভাজন করে বাংলাদেশে হিন্দুদের জন্য যে দরদ দেখাতে চাইছে সেইটা বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখছে না। তারাও পাল্টা প্রতিক্রিয়া হিসাবে হিন্দুদের উপর অত্যাচার বাড়িয়ে চলেছে। এই উপমহাদেশে ধর্ম অত্যন্ত সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। ওপার বাংলার মৌলবাদী মুসলমানেরা হিন্দুদের ওপর অত্যাচার করছে এইটা বলেই এদেশে শান্তিপ্রিয় মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে পাল্টা অত্যাচার করছে তার পাল্টা হিন্দুদের গিয়ে পড়ছে বাংলাদেশে। এই অত্যাচার পাল্টা অত্যাচারে হিন্দুও মরছে বাংলাদেশে, ভারতে মুসলমানেরাও মরছে। হিন্দুত্ববাদী নেতারা সেটা কি বুঝতে পারছে? একটু আগে আমি গুজবের কথা বলছিলাম আপনাদের। এই আসলে এই সময়টা মানে এই যে গুজব, এই সময় কিন্তু খুব হুহু করে ছড়ায় এই যখন ধর্মীয় দাঙ্গা লাগে। আর কে না জানে গুজব হাওয়াতে আগুনের মতো হুহু করে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে আমাদের একজন ইউটিউবার ভদ্রলোক তিনি জানালেন পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া এবং কাগজ যে সমস্ত খবর প্রচার করছে তার প্রায় 99% ফেক, অর্থাৎ গুজব। আমরা শতাংশের হিসাবে যাব না, তবে গুজব ছড়ানো যে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এখানকার মেইন স্ট্রিম ইলেকট্রনিক মিডিয়া তারা বাংলাদেশের পরিস্থিতিটাকে এমনভাবে ব্যাখ্যা করছে মানে যাতে এখানে যে কোনো দিন দাঙ্গা লেগে যেতে পারে। এরা মোটেই দায়িত্বশীল সংবাদ পরিবেশন করছে না, একদম জোর গলায় বলছি। এদের মধ্যে একটা মমতা বিরোধিতাও কাজ করে, মানে এই চ্যানেলগুলোর মধ্যে। মানে এটা বলতে বাধ্য হলাম কারণ এরা মমতার বিরোধিতা করতে গিয়ে দেশের মানে যে সৌভ্রাতৃত্ব সেটা নষ্ট করতে উদ্যত হয়েছে, তাই বলতে বাধ্য হলাম কথাটা। কারণ পশ্চিমবঙ্গে যদি দাঙ্গা হয় মমতা খানিকটা বিপদে পড়বে। এই নিউজ চ্যানেলগুলো কিন্তু সেটাই চাইছে। মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন সেটাই কিন্তু সঠিক কথা। বাংলাদেশ একটি আন্তর্জাতিক সমস্যা, এখানে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের কিছু করবার ক্ষমতাও নেই, বলা উচিত না। যদিও বাংলাদেশের হিন্দু বাঙালিরা মানে অত্যাচারিত হন, তবু পশ্চিমবঙ্গ সরকারের কিচ্ছু বলারও নেই, করারও নেই। মমতা আরো বলেছেন এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে নীতি নেবে মমতা সরকার তাকেই সমর্থন করবে। অর্থাৎ একটা প্রস্তাব অবশ্য তিনি দিয়েছেন, সেটা মানবেন কি মানবেন না কেন্দ্রীয় সরকার সেটা তারাই ভেবে দেখবে।
মমতা যে প্রস্তাবটা দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে এই অরাজক পরিস্থিতির মধ্যে রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানানো হোক যাতে সেখানে শান্তি বাহিনী পাঠিয়ে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা যায়। মমতার মতন কথা বলেছেন। রাষ্ট্রপুঞ্জ কি এভাবে কোনো দেশে শান্তি বাহিনী পাঠাতে পারে? শান্তি বাহিনী পাঠানো যায় যদি দেশেতে গৃহযুদ্ধ লেগে যায়। কিন্তু এখনো অবধি বাংলাদেশে যাই হোক না কেন, গৃহযুদ্ধ যে চলছে এ কথা বলা যাবে না। ভারত সরকার কি করবে না তা আমরা জানি না, তবে তারা বাংলাদেশি হিন্দুদের জন্য যে খুব উদ্বিগ্ন সেটা মনে হচ্ছে না, বরং ওখানকার হিন্দু মৌলবাদী মুসলমানদের দ্বারা অত্যাচারিত বা নিহত হলে বাংলাদেশ বর্তমান শাসকের লাভ বেশি, ভারতবর্ষের বর্তমান শাসকের লাভ বেশি। হিন্দুদের এজেন্ডা তারা আরো বেশি করে প্রচার করতে পারবে। ভারতের দিক থেকে কিছু কিছু নিউজ চ্যানেল এবং সরকারি সোশ্যাল মিডিয়া তারাও যুদ্ধের কথা বলছে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান কিনা আমি অন্তত জানি না। সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের পরিস্থিতি কি যুদ্ধের মতো তৈরি হয়েছে? একটা ছোট্ট সংবাদ নিয়ে এই প্রতিবেদন আমরা শেষ করব। বাংলাদেশের এই ডামাডোলের বাজারেও ভারত কিন্তু এখান থেকে এখনো বাংলাদেশে পণ্য রপ্তানি করে চলেছে, তারা বন্ধ করেনি। কারণ আপনারা কতজন জানেন আমি জানি না, যে সমস্ত ভোগ্যপণ্য বাংলাদেশের বাজারে যায় তার প্রায় 90% গুজরাটি কোম্পানি। আনাজপাতি কিছু পশ্চিমবঙ্গ, নাসিক মানে মহারাষ্ট্রের নাসিক থেকে যায় বটে। আমাদের এপার বাংলায় প্রধান সবজির মধ্যে যেমন আলু, বাংলাদেশের প্রধান সবজির মধ্যে আলুর সাথে পেঁয়াজও আছে, এটা কিন্তু এখান থেকেই যায়। সব রান্নাতেই পেঁয়াজ ব্যবহার করতে হয়, আলু ব্যবহার করতে হয়। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এই রপ্তানি বন্ধ হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার রপ্তানি চালু রেখেছে। গুজরাটি ব্যবসাদারদের তারা চটাতে চায়নি। ভারত সরকার গুজরাটি ব্যবসাদারদের চটাবে না। ফেক নিউজ আর গুজব যতই চলতে থাকবে, তার মধ্যে আমাদের দেশের সরকারি দল অর্থাৎ বিজেপি যতটা রাজনীতি করবার ততটা রাজনীতি করে নেবে। গদি মিডিয়ার দেখানো এই যুদ্ধ খেলা ওই কম্পিউটার গেমসের যুদ্ধের মতোই হয়ে দাঁড়াবে। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। দেখা হবে আগামীকাল সকাল 8টায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।